নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের তৃতীয় পর্ব। 2-1 বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স 35-36 বৎসর। অবস্থা দেখিয়া অতি ধীর, গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমার প্রাসাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন। রক্ষকগণকে জিজ্ঞাসা করিলেন, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নহে, এ স্থানে দুঃখী অনাথ লোক থাকে, ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, আমি ইহার ভিতরে গিয়া দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেও ইহার ভিতর অনায়াসে যাইতেছে, আপনাকে নিষেধ কি? দর্শক ভিতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন। বলিলেন, বন্দোবস্ত দেখিয়া আমার বড় আহ্লাদ হইয়াছে। কে এই অন্নসত্র দিয়াছেন? রুক্মিণী কুমার কি তাহার নাম? রক্ষকেরা বলিল, একজন স্ত্রীলোক এই অন্নসত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিলেন, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা জানি না। রুক্মিণী কুমার কাহার নাম? কাহারও নয়। যিনি অন্নসত্র দিয়াছেন তাহার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিল, তোমরা যাহার বাড়ি দেখাইয়া দিলে তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন? রাগ করিও না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেমলোকের মতো বাহির হইয়া থাকে, এই জন্যই জিজ্ঞাসা করিতেছি। রক্ষকেরা উত্তর দিল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সম্মুখে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন। যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো, বিশেষ পরিপাট্য, অথচ পরিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না। কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হীরকাঙ্গুরীও ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারকগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল। এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিয়ে দেখে নাই। তাহার সঙ্গে কোনো লোক ছিল না, এই জন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে ইনি। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন। বলিলেন, এই পত্র আপনার মুনিবের কাছে পাঠাইয়া আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মুনিব স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এই জন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত পত্র আসিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না। আগন্তুক বলিলেন, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী, এ ব্যক্তি পুরুষ হইলেও ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না। যে মতো ঘটে আমাকে লিখিও। ইতি শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে লইতে আসিল। আর কেহ সঙ্গে যাইতে পারিল না, হুকুম নাই। পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইল। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণটুকু গৌর, স্ফুটিত মল্লিকারাশির মতো গৌর। তাহার শরীর দীর্ঘ, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার, ঘন কৃষ্ণ সুরঞ্জিত কেশজালে মণ্ডিত, চক্ষু সুবৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রুযুগল সূক্ষ্ম ঘন
দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ, ক্ষুদ্র এবং কোমল, গ্রীবা দীর্ঘ, মাৎসল, অন্যান্য অঙ্গ বস্ত্রে আচ্ছাদিত, কেবল অঙ্গুলিগুলি দেখা যাইতেছে, সেগুলি শুভ্র সুগঠিত, একটি একটি বৃহদাকার হীরকে রঞ্জিত। রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তুকের উচিত প্রথম কথা কহা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিলেন, আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী নই। ঠিক তা নহে। রাধারানী অপ্রতিভ হইলেন, বলিলেন, তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই, বোধহয় আপনি জানেন। আগন্তুক একখানি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন, কামাখ্যাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়া ছিলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকিতে পারিলেন না। জিজ্ঞাসা করিয়া বসিলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, না। না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন। আর দাঁড়াইতে পারিলেন না। তাহার বুক যেন ভাঙিয়া গেল। আগন্তুক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম তাহা হইলে কামাখ্যাবাবু এ বিজ্ঞাপন দিতেন না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখনই আমি ইহা তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই, তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন? উত্তরকারী বলিলেন, একটি কৌতূহলের জন্য। আজই 8-10 বৎসর হইল আমি যেখানে সেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম রুক্মিণী কুমার। আপনি অত বিমনা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তুক বলিতে লাগিলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহাকেও চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকেন তাহা সম্ভব নহে। তথাপি কি জানি, 7-5 ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম। কামাখ্যাবাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে কামাখ্যাবাবু শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যগতিকে আসিতে পারি নাই। সম্প্রতি সে ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদিগের নিকট আসিলাম। কৌতূহলবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম। প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এ বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল। কামাখ্যাবাবুর পুত্র বলিলেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারিলাম না। সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকারে বৃষ্টিতে। বক্তা আর কথা কহিতে পারিলেন না, তাহার চক্ষু জলে পুড়িয়া গেল। রাধারানীরও চক্ষু জলে ভাসিতে লাগিল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, ইতর লোকের কথার এমন প্রয়োজন কি? আপনার কথা বলুন। আগন্তুক উত্তর করিলেন, রাধারানী ইতর লোক নহে। যদি সংসারে কেউ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহাকেও পবিত্র সরল চিত্ত এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী।
যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী, যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরার বীণা বাজে, যেন কথা কহিতে বাধো বাধো করে, অথচ সকল কথা পরিষ্কার, সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই, এমন কথা কখনো শুনি নাই। রুক্মিণী কুমার ওই সঙ্গে মনে মনে বলিলেন, আজ আবার বুঝি তেমনই কথা শুনিতেছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজ এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজও সেই কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে, যেন কাল শুনিয়াছি। অথচ আজ এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন? এই কি সেই? আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী কুটির বাসিনী ভিখারিণী, আর কোথায় এই উচ্চ প্রাসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না যে সুন্দরী কি কুৎসিত। কিন্তু এই শচীনন্দিতা রূপসীর শতাংশের রূপও যদি তাহার থাকে, তাহা হইলে সেও লোক মনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর রচনাগুলি শুনিতেছিলেন।